সকলের কাছে আপনি কৃতজ্ঞ? ওমা হ্যাঁ, তাই তো, সকলের কাছে কৃতজ্ঞ হব না? ওটা কি আর বয়সের উপর নির্ভর করে? পিকলুকে যে ডাক্তারবাবু দেখছিলেন উনি তো কি একটা সেমিনার ছিল বলে বিদেশ চলে গেলেন। ভাগ্যিস তুমি ছিলে, নয়তো কি যে হতো। আমাদের তো এটাই কাজ। আমরা তো হসপিটালে থাকি এই জন্যই, পেশেন্টকে সার্ভিস দেবো বলে। আপনি যেমন সংসারকে সার্ভিস দিয়ে চলেছেন, আমাদের সার্ভিস দেওয়ার জায়গাটা আলাদা। এই জন্য কৃতজ্ঞ হওয়ার কিছু নেই। যাক মিস্টার অনুজ, তাহলে আপনি এখন ভালো আছেন তো? আপনি কথা বলুন, চুপ করে আছেন কেন? না না, আমি এখন ঠিক আছি, আই এম ফাইন নাও। কিন্তু আপনাকে দেখে অতটা চাঙ্গা লাগছে না কেন? আপনার তো আরো বেশি চাঙ্গা থাকা উচিত। আপনার চোখ মুখ এরম কেন? চোখ মুখে সেই ফ্রেশনেসের ছাপটা তো পাচ্ছি না। কি হয়েছে এটা কি? জানি না, মানে আমি কিন্তু ওর খাওয়া দাওয়া যত্ন আত্তীর সব নিজেই করছি। তা সত্ত্বেও যে ও যে কেন এমন হয়ে আছে, চাঙ্গা হচ্ছে না, বুঝতে পারছি না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিছু মনে করবেন না। আমি আমি হয়তো আগ বাড়িয়ে কথাটা বলছি, কিন্তু আমি না আমার ভাইয়াটাকে খুব ভালোভাবে জানি, সেই জন্যই বলছি। এক্ষুনি যদি আপনারা আশা করেন যে ও একেবারে চাঙ্গা হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। এর মধ্যে আবার জানাজানির কি আছে মিঠুদি? ডাক্তারবাবু ওকে মেডিসিন দিয়েছেন, তাছাড়া বাড়িতেও ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে, যত্ন আত্তি হচ্ছে, যখন ও চাঙ্গা হয়ে উঠবে। চাঙ্গা হওয়ার সাথে সাথে চাঙ্গা না হওয়ারও যে একটা কথা মিশে আছে, সেটা হয়তো তুমি জানো শিরি, কিন্তু মানতে চাইছো না। মানে? আরে না না, যা বললাম তুমি তো শুনতেই পেলে। ভাবো একটু, বুঝতে পারবে। আচ্ছা, এইভাবে কথা বলবে? ডক্টরকে কি খাওয়াবে মিঠি? হ্যাঁ হ্যাঁ, সেই তো। আচ্ছা, আপনি কি খেতে পছন্দ করেন বলুন? নোনতা নাকি মিষ্টি, নাকি দুরকমই নিয়ে আসবো? যেটা আপনি বলবেন আমি সেটাই আনবো। তবে আজ কিন্তু না খাইয়ে ছাড়বো না। আপনার চিকিৎসায় আমার ভাইয়া একদম সুস্থ হয়েছে, তাই আপনাকে কোনো মতেই না খাইয়ে কিন্তু ছাড়া যাবে না। প্রথম কথা, প্রথম থেকে আমি চিকিৎসা করিনি। আর দ্বিতীয় কথা, সমস্ত ক্রেডিট আমার উপর যায় না। আর ডক্টর ছাড়াও পাশে যারা ছিলেন, ক্রেডিট তাদেরও। এখন আপনারা যদি এইসব কথা আমাকে বলেন, তাহলে আমি খুবই এম্বারেসড ফিল করব, আর কখনো আপনাদের বাড়ি আসতেও পারবো না। না না না, আপনার সাথে আমাদের বাড়ির এখন যোগাযোগ থাকবে কিন্তু। হ্যাঁ, আসবেন না মানে এটা কি? আমার এখন প্রচন্ড লজ্জাবোধ হয় জানেন তো। প্রথমে এত বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তখন তো বুঝতে পারিনি যে আপনার ভেতরের মানুষটা আর বাইরের মানুষটা একদম আলাদা। আমি আপনার নামে কমপ্লেন করে একবার যাতা ব্যাপার। সেই জন্যই হয়তো আজ আপনার এই অ্যানালিসিস, আপনি নতুন করে আমাকে চিনছেন। তবে আমি বলি, আমি মানুষটা উপরে যা, ভেতরেও তা। আমি মানুষটা এরকম। আপনার হয়তো মনে হচ্ছে আমি, আমার বাইরেটা খুব কড়া ধাঁচের, ভেতরটা নরম। অ্যাকচুয়ালি তা নয়। আমি সামনে পেছনে ভেতরে বাইরে একদম একরকম লোক। আপনি মুখে বললেই হলো নাকি? আমি বিশ্বাসই করবো না। কোনো ডাক্তার আজকালকার দিনে এইভাবে পেশেন্টের বাড়িতে চলে আসেন? আপনি যে এত ব্যস্ততার মধ্যে এসেছেন, আপনাকে কি বলবো, আমার কোনো ভাষা নেই। আমি কিন্তু আমার স্বার্থে এসেছি। কাল একবার আপনাদের আমার ওখানে যেতে হচ্ছে।
কোথায় বলুন তো? আমার বাড়ির কাছে, মানে যতু পার্কে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে কাল। আমারই একটা এনজিও আছে যারা এই ধরনের নন প্রফিটেবল কাজকর্ম চালায়। কিছু ছেলে মেয়ে আছেন যারা এটা আয়োজন করেছেন, সেই কারণেই আমি ইনভাইট করতে এসেছি। আপনার মতো একজন সাহসী লোক মিস্টার অনুজ এই ব্লাড ডোনেশন ক্যাম্পে যাবেন এবং গিয়ে আপনার কথাগুলো বলবেন, এর চেয়ে ভালো আর কি বা হতে পারে? তাই নাকি? বাহ, আপনি ওকে যোগ্য সম্মান দিলেন। না না না, সম্মান হয়তো আরো অনেকে দেবে, অনেকেই সম্মান দেবে, হয়তো সামনেই প্রশাসন থেকে দেবে, আরো অনেকে দেবে। সারা সপ্তাহ ধরেই এই সম্মান দেওয়া এখন চলবে। কিন্তু ডক্টর, আই মাস্ট সে, আপনি যে সম্মানটা ওকে দিলেন, একজন পেশেন্টকে দিলেন, সেটা বিরল। কারণ আপনি চাইলেই বড় বড় মানুষজনদের ডাকতে পারতেন, কিন্তু সেই সম্মানটা আপনি আমার ভাইকে দিচ্ছেন। এবং আমাদের গোটা পরিবারের তরফ থেকে একজন পেশেন্টকে এই সম্মানটা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। শুধু কৃতজ্ঞ বললে কিন্তু কম বলা হবে, আমরা সত্যি সত্যি অবলাইজড রইলাম। আমরাও চাই ভাইয়া সব জায়গায় যাক আর নিজের এক্সপিরিয়েন্সের কথাগুলো বলুক। যদিও এক্সপিরিয়েন্স আরো অনেকেরই আছে। যে ভেতরে ছিল তার একরকম এক্সপিরিয়েন্স, যে বাইরে ছিল তার ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স থেকেও বেশি। আপনি ঠিক কার কথা বলছেন? না না, বলছি আর কি, এরকম তো হয়। এই যে ওর জন্য যে আমরা টেনশন করেছি, সেটা তো পুরো, তার সঙ্গে কি জীবনের অন্য কোনো টেনশনের কোনো তুলনা হবে? সেই আর কি। আমার কথা বাদ দিন। শোনো শোনো, আজ কিন্তু ভালো করে না খেয়ে যাওয়া চলবে না, বুঝেছো? এখন তুমি যদি আমাকে বলো যে আমি হেভি ব্রেকফাস্ট করে এসেছি, এইসব কথা কিন্তু আমি শুনবো না। ঠিক আছে, সেসব হবে। আসলে আজ আমার বেশি সময় নেই। আপনারা বাড়ির লোকেরাও কিন্তু যেতে পারেন, যদিও সামান্য আয়োজন, কিন্তু আপনারা গেলে আমার ভালো লাগবে। ডক্টর, আপনি যেখানে পারমিশন দিচ্ছেন সেখানে অবশ্যই আমার ভাই যাবে। ওনার যদি বিন্দুমাত্র ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে আমি ওনাকে ইনভাইট করতাম না। হ্যাঁ, আর তাছাড়া ওখানে ওর সঙ্গে তো আমি থাকবো। তবে ওখানে যাওয়ার পর যদি ওর কোনো কারণে অস্বস্তি হয় বা শরীর খারাপ লাগে, তাহলে কিন্তু আমি ওকে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবো। আগে থেকে আপনাকে বলে রাখলাম। হ্যাঁ, শিওর। আমার মনে হয় না সেই ধরনের অসুবিধার কোনো জায়গা আছে। কিছুক্ষণের ব্যাপার, যাবেন, কিছুক্ষণ থাকবেন, তারপর চলে আসবেন। ডক্টর, আমি নিশ্চয়ই আসবো। আমার মনে হয় এরকম একটা কাজের সঙ্গে আমি যদি যুক্ত হতে পারি, আমি হয়তো কিছুটা হলেও আমার বিবেকের তাড়না থেকে মুক্তি পাবো। না, কিরকম একটা কাজ আমি ঠিক বুঝলাম না। বিবেকের তাড়না আবার কি? তোমার বিবেকের তাড়না কেন হতে যাবে? বিবেকের তাড়না যদি হওয়ারই থাকে তাহলে সেটা অন্যদের হওয়ার কথা। তোমার কেন বিবেকের তাড়না হবে আমি তো বুঝতে পারছি না। সব কথা তুমি বুঝবে শিরিন, যেরকম তো নয়। নাই বুঝতে পারো, বিবেকের তাড়না আমার আছে। হ্যাঁ, আমি একটা যুদ্ধে গিয়েছিলাম, একটা লড়াই করেছি ঠিকই, কিন্তু এই লড়াইটা আমি একা করিনি। এই লড়াইতে আরো অনেক লোক যুক্ত ছিল, কিন্তু ঘটনাচক্রে সম্মানটা আমাকে একা দেওয়া হচ্ছে। আমি এটাও জানি যে আমি যদি এই সম্মানটা না নিই, এরকম নয় ব্যাপারটা, সেই সম্মানটা অন্য কেউ পেয়ে যাবে। সেই জন্যই বলছিলাম যে এতগুলো মানুষের মধ্যে শুধুমাত্র একজন মানুষকে যদি সম্মান দেওয়া হয়, তাহলে যারা পেলেন না, যে মানুষটাকে সম্মান দেওয়া হলো সে তো জানলো, সেক্ষেত্রে একটা বিবেকের দহন তো তৈরি হয়।